দেবলীনের ব্যাপারটা সবাই অনেকেই নিজের সাথে কানেক্ট করতে পারছে। যেমন একটা ভিডিও ছাড়লো এতদিন পরে তানিয়া। তানিয়া মাঝখানে অসুস্থ ছিল, এরকম অল্প অল্প ভিডিও ছেড়েছিল। তো কী কারণে অসুস্থ ছিল, কিসের জন্য সুস্থ ছিল, তানিয়াও বলল যে সেও এমন একটা ফোক্করের সাথে তারও পরিচয় হয়েছিল। তবে একটাই পার্থক্য, দেবলীনা ম্যারিড কিন্তু ও ম্যারিড না। এদিকে অনেকেই বলছে যে দিদি দেবলীনা একসময় দেখিয়েছিল তার শাশুড়ির সাথে মিল, তার দেওরের সাথে মিল, তাহলে হঠাৎ করে ছেলেটা খারাপ হয়ে গেল। শোনো, ওটাই তো বারবার বলছে না, পজিটিভ দিকটাই দেখিয়েছে, নেগেটিভ দিকটা দেখায়নি। আমরা দেখি না ঋত্বিক রোশন, সুজান এখনও যে ডিভোর্স হয়ে গেছে, তারপর একে একে অপরকে দেখলে এমন করে জড়িয়ে ধরা, নাচানাচি করা, এটাই তো ওদের সাইড, এটাই ওরা দেখায় যে কী ভালোবাসা, কী ভালোবাসা। মালাইকা আরোরা খান, কিছুদিন আগে মালাইকা আরোরা খানের ফাদার মানে স্টেপ ফাদার ডেথ হয়ে গেছিলো। তো প্রথম ফোন মালাইকা যাকে করেছিল তার নাম হচ্ছে আরবাজ। আরবাজটা কে? তার প্রাক্তন হাজব্যান্ড। তার জীবনে কিন্তু অর্জুন কাপুর ছিল, তারপরও আরবাজ, যদিও অর্জুন কাপুর সাথেও তখনও ছাড়াছাড়ি চলছিল, বাট তার বাবার মৃত্যুর পর অর্জুনও গেছিল, আরবাজও গেছিল, এবং আরবাজকেই প্রথম ফোন করেছিল। পরে পুরোটা সময় কিন্তু অর্জুন মালাইকার পাশে পাশেই ছিল। এটাই হচ্ছে, একটা হচ্ছে ওদের ভেতরের রিলেশন, যেটা হয়তো আমরা অনেকে দেখতে পারি না, জানতে পারি না। হ্যাঁ, ওই ভালো জায়গাটা বলছে না, ভালো জায়গাটা দেখাচ্ছে। তো ওই চুলে হেনা করাটা দেখিয়েছে, দেওর আইসক্রিম এসে দেখেছে। আইসক্রিম আনার পরেই যদি কোনো একটা খোঁচা কথা কেউ বলে, তখন সেই আইসক্রিমটা তেতো হয়ে যায়, তাই না? অনেকেই বলছে যে হংকং থেকে, থাইল্যান্ড থেকে পারফিউম এনে দিয়েছে। হ্যাঁ, দিয়েছে, কিন্তু ওদের দুজনের মাঝে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে টাকা পয়সার লেনদেন। পারফিউমের প্রাইসটা দেবলীনা বলছিল, আই থিঙ্ক ইটস অ্যারাউন্ড 2500 থেকে 3000। তো দেবলীনার জন্য যেই পারফিউমটা থাইল্যান্ড থেকে এনে দিয়েছিল প্রবাহ, সেটার দাম 2500 থেকে 3000। আর প্রবাহ যেই পারফিউমটা ইউজ করে পার্সোনালি, এটার দাম হচ্ছে 20,000। কোনটা? টমফোর্ডের। টমফোর্ড তোমরা দেখে নিতে পারো, টমফোর্ডের দুটো আছে, একটা বোধহয় 18, একটা বোধহয় 20, প্লাস জিএসটি তো আলাদা বোধহয় আছে। তাহলে এই লেভেলের পারফিউম একটা মানুষ সংসার করতে গিয়ে এত টাকা দামের পারফিউম ইউজ করলে, এমন কিছু, হ্যাঁ এখন সে আম্বানির ছেলে, বিশাল বড় বিজনেসম্যান ছেলে, আলাদা কথা, সেরকম কিছু নাই। বাবারও সেরকম 3-4টা বাড়ি আছে, আর এই বাড়ি ভাড়ায় তো 4-5 লাখ টাকা পায়। এমন আম্বানি ছাড়াও এরকম অনেক বাড়ি আছে, সাধারণ লোকরাই আছে আমাদের এখানে অনেক রাজা, যাদের 3-4টা ফ্ল্যাট আছে। এবং আমারই এক খুব ক্লোজ ফ্রেন্ড, ও পাঞ্জাবি, ওর একটা কোঠি আছে, কোঠি বাসন্তকুঞ্জ। বাসন্তকুঞ্জ যারা জানে, দিল্লির একটা বিশাল এরিয়া, সেই কোঠিটা ভাড়া দিয়ে রেখেছে। কোঠি মানে হচ্ছে আমাদের যেটাকে বলি বিশাল বড় বড় বাড়ি, এটা ভেতরে সব থাকে, সুইমিং পুল টুল। সেখানে যে সেটা যদি ভাড়া দিয়ে থাকে, তাহলে হয়তো সেই একটা কোঠির থেকেই ভাড়া হয়তো বা, আমার তাকে কখনোই জিজ্ঞেস করি তোমার ভাড়া কত পাও, এটা আউট অফ কার্সি বা ম্যানার্স, আর আমি এরকম প্রশ্ন করি না। তবুও মোটামুটি একটা কোঠির ভাড়া 1.5-2 লাখ টাকার মতোই হবে মিনিমাম। তাছাড়া আরও দুটো ফ্ল্যাট ভাড়া আছে, দিল্লিতে একটা ছোটো ফ্ল্যাট আছে, সেই ছোটো ফ্ল্যাটের দামও 50,000 টাকা, আর এদিকে আরেকটা আছে, ওটা তাহলে 2.5-3 লাখ টাকা যদি কেউ মান্থলি ভাড়া পায়, তাহলে চলে। তখন তুমি বল না ওনার কি, না না ওনার ছেলে বড় হয়ে গেছে, কানাডাতে আছে, বিএফএ করে, বউ চাকরি করে, ছেলে চাকরি কানাডাতে আছে, আরেক ছেলে এখানে কাজ করে, তার বিয়ে হয়নি। তো এইরকম যারা পার্সোনাল ইনকাম তো আছেই, চাকরি টাকা তো আছেই, প্লাস 2.5-3 লাখ টাকা মান্থলি একটা লামসাম পাচ্ছে ইয়ে থেকে, রেন্টাল প্রপার্টি থেকে, এইরকম কোনো সম্পত্তি প্রভয় বাবার আছে বলে মনে হয় না। যদি থাকতোই, তাহলে আশীর্বাদের দেওয়া গলার হারটা বিয়ের কয়েক মাসের মাঝেই ব্যাংকে বন্ধক দেওয়া যায়, বা দেওয়াটা উচিত। ছেলের বউকে দেওয়া আশীর্বাদ, সেটা আমি বন্ধক দিব কেন? প্রথম থেকেই ভেতরে একটা কিছু ওদের মাঝে ছিল। আর সবসময় দেবলীনা চেয়েছে টাকা দিয়ে ওদেরকে আঁকড়ে রাখতে। টাকা দিয়ে কেউ কাউকে আঁকড়ে রাখতে পারে না, টাকা দিয়ে কাউকে আঁকড়ে প্রতিটা জিনিসের স্বামী স্ত্রী যখন রোজগার করে, টাকাটা এক জায়গায় হয়ে যায়। সেই টাকাটা ওর টাকা, আমার টাকা, ওরটা, বরং একজন আরেকজনের খরচটা মিনিমাইজ করার চেষ্টা করে, নাকি বাড়িয়ে দেওয়ার। ওরা সব জায়গায়, গোয়াতে গেছে, সেখানেও দেবলীনা বলছে তোমাকে আমি এত জায়গা দেখালাম, এত জায়গা খাওয়ালাম, নেক্সট ট্রিপটা তুমি দেবে। এরকম একটা ব্যাপার থাকে আর কি, তোমাকে আমি শাড়িটা, ড্রেসটা দিলাম, নেক্সট শাড়িটা তুমি আমাকে দেবে। তো একটা গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেওয়া নেওয়া, দেওয়া নেওয়ার সম্পর্ক। তার জন্য মনে হয় এই সম্পর্কটা কোথাও না কোথাও একটু ফেক ছিল। চলুন একটু তানিয়ার কথাটা শুনি।
তারপর না হয় আবার একটুখানি বলবো। এই ভিডিওটা কারা কারা দেখেছো আমাকে একটু কমেন্ট করে জানি। আমি এখনো অব্দি এসব বিষয় নিয়ে কোনো কথা বলিনি, ঠিক আছে? সোশ্যাল মিডিয়া অনেক শোরগোল চলছে, অনেকে অনেক ভিডিও বানাচ্ছে, অনেক কন্টেন্ট বানাচ্ছে। বিশেষত আমি কোনোদিনই কারো পারিবারিক ঘটনায় আমি নাক গলানো পছন্দ করি না, আমি গলাইও না, এখনো গলাবো না ওর বিষয়ে নাক। ওর সাথে যে সিচুয়েশনটা হয়েছে না, বা যে কথাগুলো বলছে, আমার মনে হচ্ছে যে যেটা আমার সাথে হয়েছিল, যেটা আমি হয়তো সোশ্যাল মিডিয়া এসে কোনোদিনও বলতে পারিনি, সেটা হয়তো আমি দেখছি। আমি চাইলে আমি নিজেও তখন অনেক অনেক কিছু করতে পারতাম, অনেক কথা বলতে পারতাম, সোশ্যাল মিডিয়ায় এসে তামাশা করতে পারতাম, বাট আমি করিনি, আমি চেপে গেছিলাম কারমা 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 ভেবে ভেবে। আমি যেগুলোই আজ অব্দি কন্টেন্ট করেছি, ওগুলো যেগুলো প্র্যাঙ্ক ছিল বা যেগুলো কন্টেন্ট ছিল, সেই জন্য সেইগুলো ওরকম ভাবে ক্রিয়েট করেছি। আদারওয়াইজ আমি কোনোদিনও ফ্যামিলি প্রবলেম বা কিছু সেরকম ভাবে কোনো ইস্যু আমি কোনোদিনও সোশ্যাল মিডিয়ায় আনিনি। তো ওকে দেখে এতটা নিজেকে রিলেট করতে পারছি যে আজ থেকে কিছু মাস আগেই, এই যে এইবার গত বছর হচ্ছে পুজোর টাইমে, তোমরা সবাই দেখেছিলে, আশা করি অনেকে দেখেছিলে, বা যারা দেখোনি, এগুলো ডিলিট আছে, তারা দেখতেও পারবে না। সত্যি সত্যি সেই স্যালাইন চলছে, অক্সিজেন মাস্ক ফাস্ক দেওয়া। আমার লাইফে আমি প্রথম 1 মাসে 3 বার হসপিটালাইজ হয়েছিলাম। 1 মাসে 3 বার, মানে আমার জীবনে প্রথম 1 মাসে 3 বার আমাকে নার্সিং হোমে যেতে হয়েছে। কথাটা হচ্ছে, ও যেরকম বলছে না বারবার আমি হসপিটালে আমি শুয়ে আমি ভাবছি যে একবার যদি একটা ফোন করতো, একবার যদি একটা ফোন করতো, বিশ্বাস করো এত বেশি রিলেট করতে পারছি, এত বেশি ঘটনাটা। হ্যাঁ, আমি লিটারালি আমার মাকেও দেখাচ্ছিলাম যে দেখো দেখো সেম কেস। হ্যাঁ, আমার নিজেরও যখন ওরকম দশা হয়েছিল না, তখন আমি ওরকম, তখনও ওই মোমেন্টও লোকে হয়তো ভাবছিলাম আমি পাগল, আমি বোকা। আমরা ভালোবাসা এতটা বেশি অন্ধ হয়ে যাই, যার জন্য আমরা তখনও বসে বসে ভাবছিলাম যে যখন আমার ট্রিটমেন্ট চলছে, ওই মোমেন্টে আমি ভাবছিলাম আমাকে যদি একটাবার ফোন করে কেউ খোঁজ নেয়, সেই বা তার বাড়ির থেকে, কিন্তু নেয়নি। এদিকে তার যখন জ্বরটুকুনিও এসেছিল, আমি এখান থেকে বসে বসে তার জন্য মেডিসিন, তার জন্য সমস্ত কিছু যা যা দরকার, যা যা করণীয়, তাই তাই করেছি দূর থেকে বসে। আমার বেলা তার 2 টাকা হাত থেকে পড়তো না ভাই, 2 টাকা হাত থেকে পড়তো না, 2 টাকার জিনিস হাত থেকে পড়তো না। এদিকে আমি দেখি অন্য অন্য মেয়েদেরকে মলে নিয়ে নিয়ে গিয়ে শপিং করছে, মানে যত বেশ্যা ক্যাটাগরি আছে, বড় বড় লেভেলের কলগালরা তার ফ্রেন্ড লিস্টে পাওয়া যায়, ঠিক আছে? সেই সব মেয়েদেরকে নিয়ে গিয়ে হচ্ছে শপিং করানো হচ্ছে মল থেকে, বড় বড় মল থেকে। পুজোর সময় নিয়ে গিয়ে রেস্টুরেন্টে গান্ডে পিন্ডে গেলানো হচ্ছে, গাড়ি ভাড়া করে তাদেরকে হচ্ছে বাড়ি থেকে আনা নেওয়া হচ্ছে। এদিকে আমার বেলা 2 টাকার সুতো হাত থেকে পড়েনি, তাদের জন্য পড়তো। কেন? কারণ ভালোটা তাদেরকেই বাঁচতো, সেই জন্য। এটাতে তো আমি এটাই বুঝে নেবো, তাদেরকেই ভালোবাসতো, তাদের পেছনে খরচা করতো, মানে তাদেরকেই ভালোবাসতো, আমাকে খালি ইউজ করেছে। যতক্ষণ স্বার্থ ছিল ততক্ষণ হচ্ছে তানিয়াকে মাথায় রেখেছিল, তারপরে যখন স্বার্থ ফুরিয়ে গেছিল, তারপরে তারা খোঁজ নেওয়ার বা খোঁজ খবর রাখার কোনো প্রয়োজন তারা মনে করেনি। এই ছেলেগুলো কোনোদিনও সেই জিনিসটা বুঝবে না, বা কোনোদিনও সেই জিনিসটা ফিল করবে না। আমি যেরকম বেঁচে গেছি, আমার বিয়ে হয়নি, তাই সেই জন্য জিনিসটা দিয়ে ওভারকাম করতে অনেক টাইম লাগে, অনেক টাইম লাগে। আমারও মনে হতো মরে যাবো মরে যাবো মরে যাবো, জীবনে অনেকবার অনেক কিছু ট্রাই করেছি, বাট কোনো কিছুতেই মরিনি। সেই বিষয়ে আলাদা মরিনি বলেই আজকে তোমাদের সামনে এসে কথাগুলো বলতে পারছি, নাহলে এতদিন আমারও ছবি হচ্ছে দেওয়ালে টানা থাকতো, তার মধ্যে হাত ঝুলানো। এবার যদি বলি দুজনের মধ্যে তফাৎ, তো দুজনের মধ্যে তফাৎ একটা জিনিসই, যে ওর বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়নি। এরকম লোকে বলছে না যে বোকা পাগল নাকি, যে ভেঙে দিক সম্পর্ক ভেঙে দিক। সম্পর্ক ভাঙার জন্য কেউ গড়ে না। যারা জেনুইনলি ভালোবাসে, তারপরে যদি তারা ভাঙে, তাহলে মনে করে নিতে হবে যে সে বাধ্য হয়ে ভাঙছে, কারণ থাকতে তাকে কদর কেউ করেনি। আমি লিটারালি যখন ওর এই ভিডিওটা দেখছি, আমার এত খারাপ লাগছে না, আমার নিজের দিনগুলো মনে পড়ছে যে আহারে, আমি বুঝতে পারছি, একমাত্র আমি সেই পেন ফিল করতে পারছি যে আমি আমাকে যখন নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল, আমি তারপরও বোকার মতন কত আশা নিয়ে ভাবছিলাম যে আমাকে যদি একবার সেই মানুষটা ফোন করে, একবার যদি সে খোঁজ নেয় যে তুমি কেমন আছো বা কিছু, কিন্তু নেয়নি। আর এই যে অনেকেই ওকে বলছো না যে ওর হাজবেন্ড কেন কিছু বলছে না, ওর বর কেন কিছু বলছে না, ভাই যাদের মুখ থাকে তারা এসে বলে, কিছু বলার মতন যাদের থাকে তারাই এসে বলবে। যার কিছুই বলার নেই, যে অন্যায় করে বসে থাকে, সে চুপ থাকাটাই শ্রেয় মনে করে যে আমি কি বলবো। আমার যেটা হয়েছিল লাস্ট টাইম, আমি কোনোদিন এইসব বিষয় নিয়ে কোনোদিনও কথা বলিনি, ঠিক আছে? আমি তা আজও পুরোপুরি ভাবে সবকিছু বলবো না। আর ক্ষেত্রে কি হয় যে আমি যখন থাকি, তখন থাকতে তারা কেউ কদর দেয় না, কেউ দেয় না, থাকতে কদর কেউ দেয় না। পৃথিবীর সব থেকে জঘন্য নোংরা নিচ ছোট লোক আমার কপালে এসে জোটে। আমাকে তারা ব্যাকআপ হিসেবে ইউজ করে, ঠিক আছে? একটা তো আছেই ওনার ডিম পাড়া মুরগি, যার কাছে আমি যখন যা দাবি করব তখন তাই পেয়ে যাব। আমার যখন টাকা বেটাকা অসুবিধা যা হবে তখনই আমাকে দেখবে। আমি যখন চলে যাই তাদের জীবন থেকে, তখন তাদের একদম শরীর একেবারে জ্বলে যায়, ঝালাপালা হয়ে যায়, ঠিক আছে? আমাকে ছেড়ে দিল, আমাকে কি করে ছেড়ে দিল, মানে ইগোর উপরে নেয় ব্যাপারটা। মানে নিজে অনেক বড় হনু, তো সেই জন্য মনে করে যে তাকে ধরে সবাই ঝুলে বসে থাকবে, নিজেকে অনেক বেশি কিছু মনে করে। যারা নিজেকে অনেক বেশি কিছু মনে করে তাদেরকে আমি নখের যোগ্য মনে করি না। মাঝে মধ্যে আমার রাগ ওঠে, যখন রাগটা সাথে সাথে ওঠে না, শরীরে অনেক জ্বালা আছে, সেই জন্য যখন জ্বালা ওঠে তখন এসে হচ্ছে দুটো কথা বলি, স্টোরি দিই, বক বক করি, লোকে ভাবে হয়তো ফাউ বকে বা কিছু, বা অনেকে সাপোর্ট করে, বাট যে জিনিসটা হয়েছে জীবনে সেই জ্বালা থেকে বলি। অনেকেই মনে করে আমাকে কোনোদিনও ছাড়তেই পারবে না, এটা মানে তাদের একটা ভীষণ বড় অহংকার। সেই অহংকার ভেঙে যখন আমি হচ্ছে ছেড়ে বেরিয়ে আসি, তারপরে তাদের হচ্ছে ঝাড়টা জ্বলে যায়। তারা মনে করে যে আমি কোনোদিনও তাদের ছাড়া হয়তো বাঁচতেই পারবো না, কিন্তু বেঁচে আছি। আর ভাগ্যিস ছেড়েছিলাম বলে বেঁচে আছি, নাহলে বেঁচে থাকতাম না। নাহলে এতদিন আমারও দেওয়ালে হচ্ছে ফটো টানানো থাকতো, তার উপরে হাড় চড়িয়ে। আমার মাকে যখন আমি প্রথম দিনই সেই ছেলের কথা জানাই, আমার মা বলেছিল আমি তোকে 6 মাস টাইম দিচ্ছি। তাকেও বলেছিল আমি তোমাকে 6 মাস টাইম দিচ্ছি, কিন্তু আমার মা ঘরে আমাকে একটা কথা বলে দিয়েছিল যে আমি তো 6 মাস টাইম দিলাম, কিন্তু এই ছেলে 6
কয়দিন টিকবে না। আর বিশ্বাস করো বলে তো মায়ের মুখের কথা, 5 দিনের মাথায় সে আমাকে আসল রূপ দেখায়। আমি জানি না এদিকে চলে গেছে ফুর্তি করে মাগিদের পেছনে, হাতে বড় বড় মদের গ্লাস, মদ খাচ্ছে, মজা করছে মেয়েদের মাঝখানে। যাই হোক, তারপরে সেই পার্টি ফাটি করার জিনিসপত্রগুলো আমি দেখতে পাই, তার তরফ থেকে দেখতে পাই না, কারণ সে কোনো মানে আমার এক্স, সে কোনো কিছু প্রথমে ছাড়েনি, আমি অন্য জায়গাতে দেখতে পাই। তারপরে সেই মেয়েকে আমি ফোন টোন করি সবকিছু, তখন আমি জানতে পারি তাদেরকে বলা হয়েছে যে না আমার সাথে তো কোনো রিলেশন নেই, উপরন্তু আমার নামে ফিসি কাজটা করেছে। মানে যা কথা বলি আমার কাছে সব প্রুফ, উইথ প্রুফ নিয়ে আমি কথা বলি, উইদাউট প্রুফ নিয়ে আমি কোনো কথা বলি না। আমাকে লিটারালি ঠকানো হয়েছে, আমাকে লিটারালি ভালোবাসার অভিনয় করা হয়েছে আমার সাথে, নিজের বেনিফিটের জন্য, নিজের কিছু বেনিফিটের জন্য। তো আমার কাছে একটাই প্রশ্ন, যে তোমরা যখন একটা মেয়েকে ভালোই বাঁচতে পারো না, হ্যাঁ, তাহলে কেন কি মজা পাস ভাই তার জীবন নিয়ে খেলে? যখন কেয়ার করতে পারিস না, যত্ন করতে পারিস না, কি মজা পাস তোরা? আর আমরা এত বোকা আমরা, যে আমরা সেই সব ছেলেদেরকেই ভালোবাসি। আমার তো নিজের উপরে নিজের এখন ঘেন্না লাগে যে ভাই আমার চয়েস এত খারাপ, আমি এত খারাপ খুঁজে নিয়ে আসি। এই জন্য আমি সবাইকে বলবো, বিয়ের আগে তোমাদের প্রত্যেকের কাছে একটা লাস্ট চান্স থাকে। কেউ মনে করে থাকো না যে না বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, ঘন্টা কিচ্ছু ঠিক হয় না, বিশ্বাস করো। যা শুধরানো সে আজ শুধরাবে, তোমাকে পেয়ে যদি সে না শুধরায়, তাহলে তুমি সেই আশা ছেড়ে দাও যে সেই ছেলে কোনোদিনও শুধরাবে, তারা কোনোদিনই শুধরানো না। যেই ছেলেকে তার বাপ মা কন্ট্রোল করতে পারে না, তাহলে সেই ছেলেকে তুমি কোথা থেকে কন্ট্রোল করবে? যেই ছেলে নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, সেই ছেলেকে তুমি কি কন্ট্রোল করবে? যদি ডিসিশন না হয় বিয়ের আগেই নাও, বিয়ের পরে কোনো অপশন থাকে না। মনে করি এইসব ছেলেদের না জেনেটিক প্রবলেম এগুলো, ঠিক আছে? দেখো একটা কথা বলি, গাছ যেরকম হয় ফল কিন্তু সেরকমই দেবে। তো গাছ খারাপ, আজকে এই মেয়ে, কালকে ওই মেয়ে, আজকে এই মেয়েকে ভিডিও কলে বলছে একটা চুমু দাও না, কালকে ওই মেয়েকে বলছে যে ফ্রি আছো, দেখা করো না, আসো ক্যাফেতে আসো বাড়িতে আসো। রোজ নীতি নতুন বাড়িতে মেয়ে তুলে নিয়ে যায়। আমি বুঝি না ভাই এদের ফ্যামিলি কালচার এরকম। একজনকে বলছি, শুনলেন তানিয়ার কথা, যে মা মা চাটা অ্যাকচুয়ালি মানে মাম্মাস বয় যেটা বলা হয়, কি ভাবছো, কি দেখা যাচ্ছে? হ্যাঁ গো, অনেকগুলি গ্লাস নিয়ে বসেছিলাম, কফির গ্লাস নিয়ে বসেছিলাম। আচ্ছা, তো ঠান্ডাটা তো পড়েছে, তাও ভালো রৌদ্র আছে, তাও বলবো ঠান্ডা আছে, আমার শরীরটা একটু ভালো লাগছে না আজকে সকাল থেকে। তো সেখানে আরেকটা বলছে অ্যাকচুয়ালি মাম্মাস বয় যেটা বলা হয়, মানে সব কিছু মাকে তাল লাগানো, সব কিছু মাকে বলে দেওয়া। ইন্ডিপেন্ডেন্ট গাই এরা যখন প্রেম করে তখন কিন্তু মাকে জিজ্ঞেস করে প্রেম করে না। এই মেয়েটাকে ভালো লাগে, ছেলেটাকে ভালো লাগে, প্রেম করার সময় এদের মাকে জিজ্ঞেস করে, তারপরে বিয়ে করবো করে বিয়ে করে ফেলে। আচ্ছা, বিয়ে করার পর এদের মনে পড়ে যে এখন ঘরের যা হচ্ছে না হচ্ছে মাকে বলবো, খুঁটি নাটি। হ্যাঁ, তো প্রেম করার সময় কিন্তু মাকে জিজ্ঞেস করে না বা বলেও না। প্রেম করার সময় যখন ডেটে যায় তখন কি খাওয়ালো কি না খাওয়ালো বলে না, কিন্তু যখন বিয়েটা হয়ে যায় সেই বউটা কত টাকা দামে শাড়ি কিনে, আমি দেখেছি আমার একজন বস, সে তার মাকে বলছে, তার স্ত্রী, সে কিন্তু আর্মির মেজর ছিল, ওয়াইফ, তার যথেষ্ট স্যালারি। ও মা, আমার থেকে টাকা না, হিন্দিতে বলেছে, বাংলাতে বলেনি, কথাটা ছিল আমার থেকে টাকা অনেক চলে যাচ্ছে, কিনেই যাচ্ছে। মানে ওই যে ব্যাংকের যেখানে ওদের অ্যাকাউন্টের মধ্যে জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তো যা বউ কিনছিল ওই ওটিপিটা চলে আসছিল বরের কাছে, মানে খবর মেসেজটা কিনেই যাচ্ছে। আমার সামনে আমার এই বসের মাও বসা ছিল, ইজ अ ডিরেক্টর। তো হ্যাঁ বেটা, ইतना क्या खरीद रहा है, तुम कुछ नहीं बोल रहे हो, হোয়াট ইজ দিস? সে খরিদ রায় যে টাকায় কিনছে, কারণ সে রোজগার করে, সে একটা মেজর। কিন্তু ওই যে বললাম, হঠাৎ করে যখন মাম্মাস বয় হয়ে যায় না, তো তখন ভীষণ অসুবিধা হয়ে যায়। এটা কার ক্ষেত্রে জানো তো? যাদের কাছে নিজে যে বলে না লাইফ ইজ এ ব্যালেন্স, একটা ব্যালেন্স লাইফ। একটা মেয়েরও উচিত না তার সংসারের খবরাখবর তার মার কানে দেওয়া। তার জন্য প্রায় সময় শোনা যায় মেয়ের মা সংসার ভেঙেছে। ঠিক তেমনি একটা ছেলেরও উচিত না। তোমাদের দুজনের ইন্ডিভিজুয়ালিটি বজায় রেখে সংসার করো, মা বাবাকে সাথে নাও, কিন্তু ওই কুটনামি করার জন্য না তো মেয়ের মা না তো ছেলের মা কারোরই দরকার উচিত না। আর ছেলের মা মেয়ের মারও ওই নাক, তোদেরটা তোরা দেখ, তোরা বুঝে নে, তোদের কোনটা ভালো কোনটা মন্দ দেখে নে, ওটাতে আমাদের নাকনো দরকার নেই। আর ছেলে বা মেয়ে, ওই যে বললাম, ততক্ষণ ওরা প্রেমে থাকে, ইউ আর মাইন আই এম ইয়োর, তখন ওরা কখনোই মনে করে না যে মানে আরও কারোর পরিবারের আরও অন্য মেম্বাররা আছে। যখনই ঝগড়া লাগে ছেলের মাটা করিয়েছে, যখনই কিছু খারাপ হয় ছেলের বোনটা খারাপ, মেয়ের মাটা খারাপ। কিন্তু এর আগে যখন হিল্লো লালুলু তোমার বয়স হয় না কেন 16, তখন পর্যন্ত ওরা ভুলে যায় যে এই পরিবারের আমি আর তুমি ছাড়াও দুই পক্ষে কিছু লোক আছে। বিপদে পড়লেই ওদের পারিবারিক তন্ত্রটা মনে পড়ে, পরিবারকে মনে পড়ে। তাই তানিয়ার অনেক কথার মাঝে যুক্তি আছে, তবে কিছুটা স্ল্যাংও ইউজ করেছে, রাগে দুঃখে ক্ষোভে। ও এরকম একটা ফেজ অফ লাইফ গেছে। আসল কথা কি, এই মেয়েগুলি রোজগার করে, আর প্রত্যেকটা ছেলে জানে এরা ভালো ইনকাম করে, আর এরা চায় একটু প্যাম্পার,
এই মেয়েগুলি, তোমাকে দেখতে কি ভাল লাগছে, তোমাকে না এই গোলাপি কালারটা কি স্যুট করছে, ইফ লালটা যা লাগছে না, চোখ ফেরানো যাচ্ছে না, এই ধরনের লাইনগুলি শুনতে চায়। আর ছেলেগুলি একটু এগুলি লাইন বললে পরেই মেয়েগুলি একদম গোলে, একদম আইসক্রিমের মতো গলে যায়। তো সেই গলার পরবর্তীকালের যে এটা হয় রেজাল্টটা, সেটা ভালো হয় না। আর এই মেয়েরা যেহেতু ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু অনেক কম বয়স থেকে রোজগার করে, তো সেহেতু তারা কাউকে অতটা পাত্তা দেওয়ার বলে মনেও করে না। হ্যাঁ, তুমি তাকে, কারণ তাদের ভাত কাপড়ের দরকার নেই, তো ভাত কাপড়টা রোজগার করার মতো ক্ষমতা আছে। এদিকে ছেলেরা যেটা মনে করে, এইদিকে তো ওরা রোজগারে গিন্নি চাই, রোজগারটাও চাই, হ্যাঁ, গ্ল্যামারটাও চাই, বউ হবে আমার নিখুঁত সুন্দরী, বউ হবে পড়াশোনায় ভালো, বউ হবে দেখতে সুন্দর। আবার সেই বউ এসে কিন্তু ঠিক সকাল বিকাল হাঁড়িও চাপাতে লাগবে, রান্নাও জানতে লাগবে, ঠাকুরও জানতে লাগবে, এত কিছু তো হবে না। রাত জেগে যে মেয়েগুলি কাজ করে, সেটা টিভি সেলিব্রিটি হোক, নর্মাল এমএনসি কোম্পানি হোক, বা যে কোনো স্কুলেরও যদি কাজ করে, সে ভোরবেলা উঠে ওই গরম গ্লাস দুধের কি গরম জলের গ্লাসটা বরকে দেবে এগিয়ে, এটা আশা করা উচিত না, উচিত না। এখন মা বাবাকে দিত, কারণ মা বাবাকে দিত, মা ওইভাবেই বড় হয়েছে। হ্যাঁ, মা ওইভাবে রোজগার করেনি। যুগ পাল্টিয়েছে আমরা বলবো, কিন্তু সে যুগের নিজেকে পাল্টামাটা কী করে হয়? হ্যাঁ, তোমাকে এরকম জলের গ্লাস দেবে, তোমাকে এরকম লাল চা দেবে, সে তোমার টিফিন বক্সে টিফিন ভরে দেবে, হয় না। আমি আমার এক ভাইকে দেখেছি, যতদিন পর্যন্ত আমার সেই রিলেটিভ বেঁচে ছিল, মানে ভাইয়ের মা বেঁচে ছিল, তো সেই আন্টি সবসময় তার ছেলেকে টিফিন বক্স একদম স্কুল লেভেলের মতো করে, চাকরি করতো বিয়ের পরও, টিফিন দিয়ে দিত। 8:30টার মধ্যে ছেলে টিফিন নিয়ে খেয়ে বেরিয়ে যেত, আর বৌমা 8:30টার সময় ঘুম থেকে উঠতো। তো সেখানে মা এর জন্য হ্যাপি ছিল যে ছেলের খাওয়ারটা আমি দিতে পারছি, বউ এসে আমাকে নাক গলাচ্ছে না, এটা খুশি। আর বউ এর জন্য খুশি ছিল, হ্যাট আমাকে তো আর ভোরবেলা উঠতে লাগছে না, আমি আরামসে রাত্রেবেলা একদম বিগ বস টস দেখে সকালবেলা দেরিতে উঠলেও খুব যায় আসে না। তো এইখানেও কিন্তু গিভ অ্যান্ড টেক ছিল। মা ভাবছে, এদিকে মা পেছনে নিন্দা করছে যে বৌমা কোনো কাজ করে না, বৌমা কোনো কাজ করে না, কিন্তু বৌমা যদি কাজ করতে যেত আর বলতো যে আমি এখন থেকে আমার হাজব্যান্ডের টিফিনটার দায়িত্বটা আমি নিলাম, তখন কিন্তু শাশুড়ি মা খুশিও হলো না হলে, কারণ তখন ওনার মনে হলো রান্নাঘরের চাবিটা ছেলের বৌমা নিয়ে গেছে। চাবি দেবেও না। দেবলিনার ক্ষেত্রে আমি দেখেছি, গাজরের হালুয়া বানানোর সময় জিজ্ঞেস করছি একটু ঘি দিবি না, তুমি তো বললে যে ঘিটা এতটা, ঘিটা আপনি দিয়ে দিলি, বলে না আমি জিজ্ঞেস করেছি পুরোটা লাগিয়ে দিলি কিনা। তো একটু ওই যে শাঁখের করাত, ঘিটা পুরোটা দিলেও অসুবিধা, আবার ঘিটা না দিল না পুরো লাগিয়ে দিতে, খাওয়াটা টেস্ট হতো, এরকম একটা ব্যাপার আছে। আসল কথা কি, প্রশ্নটাই আসছে এখানে ইন্ডিভিজুয়ালিটি নিয়ে কথা আসছে। যে এখন বেলা 12টার সময় উঠলে, দেবলিন এক জায়গায় দুঃখ করছো দেখছিলাম, যে আগে তো 12টার সময় উঠতাম বিয়ের আগে, কিন্তু এখন 9টার সময় উঠে পড়ি, কিন্তু আমার বর বেশ নাক ঢাকিয়ে এসি চালিয়ে ঘুমোচ্ছে। এই যে পার্থক্যটা, ও এসি চালিয়ে ঘুমোচ্ছে, আমি উঠে কাজ করছি, এটাই তো সমাজ ব্যবস্থা, এটাই তো পুরুষতান্ত্রিক সমাজের একটা অঙ্গ। ওটাই মনে রাখতে লাগবে। যখনই ওটা মনে না রাখা হয়, তখনই অশান্তি শুরু হয়ে যায়। আর অশান্তি হলেই তখন ছেলের মনে পড়ে, এই পৃথিবীতে কেউ থাক না থাক, আমার একটি মা আছে। আর সেই মেয়েটি যদি তার প্রেমিক বা স্বামীকে ভালোবাসে, সব দোষ গিয়ে পড়ে ওই মা বা বোন, তার জন্য খারাপ, আসলে কারোর জন্য কেউ খারাপ না। তোমার প্রেমিক বা তোমার হাজব্যান্ডই কুটনামিটা করে, তার জন্যই ওনারা জানতে পারে। সে মুখটা বন্ধ রাখতো, তাহলে তারা জানতে পারতো না। হলে কুটনামিটা সে করে সে বউয়ের কাছে ভালো হয়ে যায়, আর বউয়ের সমস্ত জিদ, সমস্ত ফ্রাস্ট্রেশন গিয়ে পড়ে শাশুড়ির দিকে বা ননদের দিকে। আসল কালপিট কিন্তু হাজব্যান্ড বা প্রেমিকই হয়। চলো তানিয়ার কথাটা শুনো, আশা করি ভালো লাগবে। তাহলে মনে করে নেবে তার বাপ মাও সেরকম, তার বাপ মা ওটা অ্যালাউ করে জিনিসটা, রোজ নতুন নতুন মেয়ে নিয়ে আয়, তাদের বাড়ির লোকের কোনো শাসন নেই, সেজন্য তারা বাড়িতে মুখ তুলে নিয়ে চলে আসতে পারে। আবার তাকে যদি তার বাড়ির লোকে যদি এই জিনিসটার জন্য কমপ্লেন করা হয়, তখন বলবে এটা কাজ, মেনে নিতে হবে, যে এই দেখে মেনে নেবে সেই সবকিছু মেনে নেবে, মানে ছেলের সবকিছু মেনে নিতে হবে, আর মেয়ের কিছুই মানতে পারবা না। মেয়ের সবকিছু মানতে অসুবিধা, কারণ সে মেয়ে, তাই মেয়ে হয়ে যার যোগ্যতা আছে, তার শিখিয়ে আনার যোগ্যতা তোমার ছেলের নেই। আমি এত মানুষের সাথে মেলামেশা করেছি, কোনোদিনও কেউ বলতে পারবে না একসঙ্গে আমার বাড়িতে ঢুকতে পেরেছে। সবাই আসবে আমার ওই ফ্ল্যাটের গেটের নিচ থেকে আমাকে নিয়ে যাবে, আবার ওই নিচ পর্যন্তই আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে, ওইটুকুনি তাদের সীমা। এই জিনিসটা আমার বাড়িতে মেনটেন হয়। রোজ নিত্য নতুন এক একটা মেয়েকে হচ্ছে বাড়িতে নিয়ে যাচ্ছে মেয়েগুলোকে, আর প্রত্যেকটা মেয়েকেই হচ্ছে বাপ মা হচ্ছে বৌমা হিসাবে মেনে নিচ্ছে। কি ফ্যামিলি কালচার! প্রথমেই দেখে নেবে ভাই যে সে ঠিকঠাক কিনা, তোমার জন্য এখন শুধরাচ্ছে নাকি। যদি এখন না শুধরায়, তাহলে সেই আশা তোমরা ছেড়ে দাও যে পরে গিয়ে শুধরে যাবে। কোনোদিনই শুধরায় না এরা কোনোদিন শুধরায় না। আমি মানুষকে একবার না, দুবার না, 3বার সুযোগ দিয়ে দেখেছি, যেই কে সেই এই কোনো কিছু লজ্জা শিক্ষা কিছু হয় না ভাই। আমি মানে গর্ব করে বলতে পারি, আমার জীবনে মানে যত বড় বড় আমার ক্ষতি, আমি যাদেরকে সব থেকে বেশি ভালোবেসেছি তারাই করেছে। পৃথিবীতে 3 ধরনের পুরুষকে কোনোদিনও বিয়ে করবে না, মাতাল, মাগিখোর আর মা চাটা ছেলে।
আর আমি এটাও বলবো না যে বুঝে শুনে বিয়ে করো, বুঝে শুনে বিয়ে করো। দেখো, বুঝে শুনে বিয়ে করলে পরও মানুষ এখন হচ্ছে মাকাল ফলের মতন, ওপরটা দেখতে খুব সুন্দর, ভেতরটা একদম পচা। মানে মানুষ, আমরা মানুষ, আমাদের মানুষ চিনতে ভুল হয়ে থাকে, আমারও হয়, তোমারও হয়, সবার হয়। এইটুকুনি বলতে পারি গর্ব করে যে দেবলীনা নন্দী এই যে ফেসটা লাইফে যাচ্ছে, কি বলতো, আমি নিজের জীবন দিয়ে বলছি, যখন মানুষের কিচ্ছু থাকে না, মানুষ মরে যাবে চিন্তা ভাবনা করে, আর তারপরে যদি না মরে তার মানে হচ্ছে এটা ঘুরে দাঁড়ানোর টাইম, তখনই মানুষের কামব্যাকটা হয়। একদম দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষের কাছে দুটো অপশন থাকে, বলে না, যে হয় মরবো না হলে এবার জিতবো, আর যদি মরা কপালে না থাকে তার মানে তুমি জিতবা। মানুষকে আমি বলি কি, যে একটু মোটিভেট না করতে পারলে তার নামে আরো খোঁচা মেরো না। হ্যাঁ, তার নামে আরো খোঁচা মারতে এসো না। এরকম খোঁচা মেরে কথা বলছো বা উল্টোপাল্টা কথা বলছো, আমি মনে করি সেই সব ছেলের বাড়ির লোকগুলো নিশ্চয়ই এরকম সেম মেন্টালিটি, সব ছেলেগুলো এরকম ধরনের লোকে, ঠিক আছে, বন্ধুকে নিয়ে এত বড় বড় কথা বলছি। এই সমাজের মেন্টালিটিটাই এরকম জঘন্য নোংরা। আমি নিজে সন্দীপের সাথে ভিডিও বানিয়ে কত কথা শুনি, ভাবে ভিডিও করে বন্ধুর সাথে কেউ, বন্ধুকে কেউ এরকম হাত ধরে, বন্ধুকে কেউ এরকম গলা জড়ায় ধরে, কেন রে ভাই? যদি আমার ঘরে ভাই থাকতো তাহলে সেও তো একটা ছেলে, সেও তো একটা পুরুষ, শুধুমাত্র সে আমার ঘরের রক্তের, সেই জন্য তার উপরে কোনো আঙুল উঠবে না, সেটা হচ্ছে রক্তের না, সেই জন্য তার উপরে আঙুল উঠবে। রক্তের থেকেও বড় বড় সম্পর্ক হয় বন্ধুত্ব সম্পর্ক, রক্তের সম্পর্ক বেইমানি করে যায়, যেটা হচ্ছে অনেক সময় শুধুমাত্র বন্ধু হয়ে তারা যেভাবে পাশে থাকে। ভাবে আমাকে আমি দেখি সমাজটা এরকম এত বেশি জাজমেন্টাল, এত বেশি জাজ করে সবাইকে। কেস না ঘরে ঘরে মানুষের সাথে হয়, ঠিক আছে, ঘরে ঘরে মানুষের সাথে হয়। কেউ সাহস করে সবার সামনে এসে বলে আর কেউ বলে না। কি যারা বলছো যে বিষয়টা সোশ্যাল মিডিয়া করার কি দরকার, ঘরের কেচ্ছা বাইরে আনার কি দরকার, ভাই মেয়েটা এতদিন ধরে সহ্য করেছে, ভাই এটা সহ্য করেছে। যখন একটা মানুষের সহ্য ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন গিয়ে মানুষ মুখ খোলে সবার সামনে। এখন যখন ওই মেয়েটা মুখ খুলছে সোশ্যাল মিডিয়া এসে বলছে, তাতেও তোমাদের প্রবলেম কেন? ঘরের কেচ্ছা এসে লোকের সামনে বলছে। এরকম ভাবে যখন কোনো মেয়ে সহ্য করতে করতে মরে যায় তখন গিয়ে বলে, ইস নিজের জন্য স্ট্যান্ড নেওয়া দরকার ছিল, নিজের হয়ে নিজেই যদি কথা না বলে তাহলে লোকে কি করে বলবে, লোককে তো জানানো দরকার ছিল। তোমরা কি পাগল? যে যা করবে তাতেই দোষ হয়ে যায় তোমাদের, কেউ বললেও দোষ হয়ে যায়, কেউ চুপ থাকলেও দোষ হয়ে যায়। মানুষ করবেটা কি? কোনোদিনও বিয়ে করবে না মাছাটা ছেলে। যখন মায়েরই চাটবে তাহলে তোমার কোনোদিনও সে চাটবে না। এরা বিয়ের পরেও সেই মায়েরই চাটে, তাদের সাথে সংসার করা যায়। তাদের মায়েদেরও বলিহারি, তাদের মায়েরাও বিয়ে দেয় কি এই জন্য যে বিয়ের পরেও ছেলে হচ্ছে আমার হাতের মুঠোয় থাকবে। যদি হাতের মুঠোয় ছেলেকে রাখতে হয় তাহলে বিয়ে দিও না ছেলেকে, তাহলে ছেলেকে বিয়ে দিও না, ছেলেকে সারা জীবন আইবুড়ো রেখে নিজের হাতের মুঠে রাখো। ম্যাক্সিমাম বাড়িতে এই জিনিস শুনি, হ্যাঁ, যে বিয়ের পরে হচ্ছে শ্বশুর বাড়িতে মেয়েকে অত্যাচার করে। ম্যাক্সিমাম কেস এইটা শুনি। আজ অব্দি এটা শুনলাম না পরে জামাইয়ের উপর হচ্ছে শ্বশুর শাশুড়ি অত্যাচার করলো, কারণ ছেলে তো মেয়ের বাড়িতে এসে থাকে না, মেয়ে ছেলের বাড়িতে যায়। তাহলে মেয়ে যখন ছেলের বাড়িতে যাচ্ছে নিজের পরিবার ঘর দুয়ার সবকিছু ছেড়ে, আরে সে কি না খেয়ে মরে যায়? সে কি তার বাড়িতে খেতে পায় না? সে তোমার মুখের দিকে তাকিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে একমাত্র তোমাকে ভালোবাসে বলে, সেই জন্য। তারপরে তোমার শ্বশুর বাড়িতে যদি তাকে দুটো কথা শোনানো হয় বা তারপরে টর্চার হয় তাহলে মনে করবে এর জন্য দায়ী তুমি। শ্বশুর বাড়ির লোক একটা বউকে সম্মান ততটাই দেয় যতটা তার স্বামী তাকে সম্মান করে। তুমি যদি শ্বশুর বাড়িতে মানে তোমার বাড়িতে তোমার বউয়ের হয়ে প্রোটেস্ট করো, তোমার বউয়ের হয়ে স্ট্যান্ড নাও, তাহলে কারোর বাবার সাধ্য নেই যে তোমার বউয়ের উপরে একটা আঙুল তুলে কথা বলবে। কিন্তু তুমি নিজেই যদি ভেড়ার মতন চুপ থাকো, ভেরুয়া হয়ে বসে থাকো, তাহলে তো তোমার বউকে সবাই পিছে মারবেই। প্রত্যেকটা ছেলে আর ছেলে বাড়ির লোককে বলছি, যদি সুন্দরী মেয়ে ইনকাম করা মেয়ে চাও, ঠিক আছে, তাহলে সে কখনো তোমাদের পায়ের নিচে থাকবে না। সেই ইনকাম করবে, তাকে ইনকাম করতে হবে, তাহলে তাকে সেরকম ভাবেই রাখো, যত্নে রাখো। আর যদি বাড়িতে কাজের লোক চাও তাহলে হচ্ছে সেরকম ভাবে নিজের মেন্টালিটি বুঝে মেয়ে আনো। একটা মেয়ের মধ্যে তোমরা সবকিছু পাবে না, সুন্দরী, রূপবতী, গুণবতী, কাজকর্ম সব জানবে, শিক্ষিত কিন্তু বলদা, তোমাদের সব কথা মেনে নেবে, তোমাদের পা চাটবে। যেই মেয়ে শিক্ষিত, যেই মেয়ে পড়াশোনা জানে, যেই মেয়ে চাকরি বাকরি করে, যেই মেয়ে নিজে ইনকাম করে, সে কখনো তোমার পা চাটবে না, সে নিজের মতনই চলবে। তো নিজের ছেলের যদি কাজটা মেনে নিতে পারো তাহলে মেয়ের কাজটাও হচ্ছে মেনে নাও। সেরকম দেবলীনা নন্দীর দেখছি যে নাকি ফ্ল্যাটের রেন্ট থেকে শুরু করে সবকিছু হচ্ছে নিজে দিত, সবার মন জুগিয়ে চলতে পারতো। তারপর আলটিমেটলি দেখেছো তো এদের রূপ, শ্বশুরবাড়ির লোকের রূপ বা বরের রূপ, মন জুগিয়ে চলা যায় না ভাই। এদের যতই দাও না কেন, এদের ঝোলা কখনো ভরে না ভাই। এতে নিতে 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 এত লোভ পেয়ে যায়। তো অত দেওয়ারও দরকার নেই। যে বিয়ে করেছে, যে ভাত কাপড়ে সবকিছু দায়িত্ব নিতে পারবে তাকেই হচ্ছে বিয়ে করো। আর যেই ছেলেকে নিজের বাপ মাই কন্ট্রোল করতে পারবে না, তাহলে তোমরা সেই ধ্যান ধারণা ছেড়ে দাও যে সেই ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারবে। ছেড়ে দাও, ওরকম ছেলেকে বিয়ে করার দরকার নেই। প্রত্যেকটা ছেলেকেই বলবো, যদি বিয়ে করে ঠিকঠাক রাখতে না পারিস তাহলে আইবুড়ো থেকে যা, বিয়ে করারই তোদের দরকার নেই। অনেকটাই তানিয়ার কথার সাথে হয়তো আমরা সবাই দেবলীনার ব্যাপারটাও রিলেট করতে পেরেছি। ভালো লাগলো তানিয়ার কথাগুলি, তাই নয় কি?